অ্যাবস্ট্রাক্টটা পুরোটা পড়ে তখন সে অটোমেটিকলি কি করতে পারবে, অটোমেটিকলি সে বুঝতে পারবে পুরো আর্টিকেলের মধ্যে কি আছে। পুরো আর্টিকেলের সামারি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। তো এখন মনে করেন আপনি কাজ করলেন যে উম, মনে করেন স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশি স্টুডেন্টস, থটস অফ স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ স্টুডেন্টস। ঠিক আছে, বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে কি থট বা কি ধারণা। এখন মনে করেন যে আপনি এখন এই আর্টিকেল এই টাইটেলের মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ড প্রথমে অ্যাবস্ট্রাক্ট, যেহেতু অ্যাবস্ট্রাক্ট সবসময় মাথায় রাখবেন, অ্যাবস্ট্রাক্ট সবসময় লাস্টে লিখতে হয়, অর্থাৎ আপনি পুরো আর্টিকেল লেখার পর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখবেন। ঠিক আছে, অনেকে মনে করেন যে আছে অ্যাবস্ট্রাক্ট প্রথম সেকশন তার মানে আমি প্রথমে অ্যাবস্ট্রাক্ট লিখবো। না, অ্যাবস্ট্রাক্ট সবার পরে লিখতে হবে, কারণ আমি কি ফাইন্ডিংস পাইলাম, কি মেইন কি ফাইন্ডিং, কোন মেথডে কাজ করবো, সবগুলো সামারি আমার করতে হবে অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্ট সেকশনটা আমি সবার পরে লিখবো। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমার কি হতে পারে, তাহলে স্টুডেন্টস, এই যে থটস অফ স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশি স্টুডেন্ট, তাহলে প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড হতে পারে বাংলাদেশি স্টুডেন্টদের সম্পর্কে কোনো একটা লাইন হতে পারে। ঠিক আছে, অথবা স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে একটা লাইন হতে পারে, বা স্টুডেন্ট পলিটিক্সটা কি এরকম একটা লাইন হতে পারে। তারপরে আপনার আপনার এখানে দেখেন থটস অফ স্টুডেন্ট পলিটিক্স, যেহেতু এটা হচ্ছে আপনার একটা টাইটেল, হ্যাঁ, টাইটেলের মধ্যে আপনার একটা এইম থাকে যে আপনার মেইন এইমটা কি। তা আপনি আপনার মেইন এইমটা চাচ্ছেন যে পজিটিভ কোনো কিছু আছে কিনা, তাহলে আপনার এইমটা আপনি লিখলেন যে হ্যাঁ, আমি চাচ্ছি যে টু ইভালুয়েট দি পজিটিভ থিং অফ স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশি স্টুডেন্টস। তাহলে এটা এটা হচ্ছে আপনার হচ্ছে কি এইমটা। তাহলে সেই এইমটা আপনার লিখতে হবে যে আপনার মূল এইমটা কি। তারপরে এখন এটা আপনি কোন মেথডে করছেন, কিভাবে করছেন সেই জিনিসটা আপনার লিখতে হবে। অর্থাৎ মনে করেন যে আপনি এটা কি কিভাবে জানতে চাচ্ছেন, এটা কি আপনি বিভিন্ন নিউজ পেপার দেখে করতে চাচ্ছেন, বিভিন্ন আর্টিকেল দেখে করতে চাচ্ছেন, নাকি আপনি বাই স্টুডেন্ট টু স্টুডেন্ট গিয়ে কথা বলে দিতে চাচ্ছেন, নাকি আপনি কোশ্চেনারি সেট করবেন যে এই প্রশ্ন আমি সেট করলাম, এগুলো থেকে উত্তর প্রত্যেকটা স্টুডেন্ট থেকে নেবো, স্যাম্পলিং করব, হ্যাঁ, এভাবে আপনি করতে চাচ্ছেন। এইটা আপনার এখানে স্পষ্ট করে 2 লাইনের মধ্যে লিখতে হবে। এবং দেন হচ্ছে আপনার লিখতে হবে যে রেজাল্ট, আপনি কি রেজাল্ট, মেইন কি পয়েন্টস রেজাল্ট আপনি পাইবেন সেই জিনিসটা লিখতে হবে। এবং কনক্লুশনে আপনার হচ্ছে ফাইন্ডিংস এবং হচ্ছে পরবর্তী ফিউচার যে বিষয়টা, যে একটু কনক্লুশনটা যে ফিউচার আসলে কি হতে পারে, বা এটার সাথে কি সামঞ্জস্য আসে, বা এটা মূলত কি জন্য, এরকম একটা কনক্লুশন আপনার টানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কিওয়ার্ডস। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। ওকে, না বুঝতে পারলে বলবেন। এখন আসলে কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস এর ব্যাপারটা কি। কিওয়ার্ডস মূল শব্দ, আমরা বলি মূল শব্দ। তো অর্থাৎ এখানে মেইনলি কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার পুরো আর্টিকেলের মধ্যে কি কি মূল শব্দ আছে। যেমন মেইন একটা শব্দ হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টস, স্টুডেন্ট পলিটিক্স, থটস, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি আপনার একটা মেন মানে আপনার কিওয়ার্ডস হইতে পারে। তাছাড়া অন্যান্যগুলো আপনি দিতে পারেন। হ্যাঁ, তো মেইন কিওয়ার্ড গুলো মেইনলি নির্ধারণ করে হয় কিভাবে, যে আমরা আসলে দেখেন লিটারেচার সার্চ করি, তো লিটারেচার আমরা বিভিন্ন ওয়ার্ড দিয়ে সার্চ করি। তো ওয়ার্ডে সার্চ করলে কি আসে, যে অনেক কিওয়ার্ড গুলা আছে, যে কিওয়ার্ড ক্লাস নিতেছি ভাই। তো সেই সেই কিওয়ার্ডস গুলো আপনারা যদি সার্চ করেন বা লিখেন তখন হচ্ছে সেই আর্টিকেল গুলো আসে। ঠিক আছে, সেই আর্টিকেল গুলো আসে। তো আমরা কিওয়ার্ড গুলো এভাবে সেট করার পরে দেখুন যে কিওয়ার্ড আমরা সেট করলাম, তো সেই কিওয়ার্ড গুলো সার্চ করে দেখুন যে আপনার আর্টিকেলটা যদি পাবলিশ হয়, তারপরে কেউ যদি সেই ওয়ার্ড গুলো নিয়ে সার্চ করতে, তখন আপনার আর্টিকেলটা শো করবে। তো কিওয়ার্ডস মূলত সেট করা হয় এই জন্যই, যে আপনি যে মূল শব্দগুলো সেট করবেন সেগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার আর্টিকেলটা আমাকে ওখানে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে কিওয়ার্ডস এর মূল ব্যাপার আর কি। যে তো এখন এটা এরকম না যে কিওয়ার্ডস আমি এটাই সিলেক্ট করতে হবে, এটা না হলে হবে না, এটা ভুল হবে, এরকম না। বাট আপনার আর্টিকেল রিলেটেড যেই শব্দ হচ্ছে তার মধ্যে থেকে আপনার হচ্ছে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এইটা হলো মূল ব্যাপার। বুঝতে পারছেন কি এটা? জি স্যার, বুঝতে পারছি।
ইন্ট্রোডাকশনের মধ্যে অনেকগুলো আবার আবার সেকশন আছে, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, প্রবলেমস, প্রবলেমস, তারপর হচ্ছে কারেন্ট সিচুয়েশন, ব্রেক, তারপর হচ্ছে এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের হচ্ছে আর কিছু ইয়ে আছে। সেক্ষেত্রে আমার কি করা লাগবে, আমার ব্যাকগ্রাউন্ড লিখতে হবে একটা, তারপরে প্রবলেমস বা কারেন্ট সিচুয়েশন কি সেই ব্যাপার সম্পর্কে লিখতে হবে, হোপস অথবা হাইপোথিসিস সম্পর্কে লিখতে হবে, অথবা থটস অ্যান্ড মেক হোপস, অথবা হোপস তৈরি করে লিখতে হবে, এবং তারপরে স্টোরি। তো এখন এই ব্যাকগ্রাউন্ড, যেমন সাপোজ ধরেন আপনি এই যেটা নিয়ে কাজ করতেছেন, যে স্টুডেন্ট পলিটিক্স নেক্সট, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ব্যাকগ্রাউন্ডটা স্টুডেন্ট পলিটিক্স হবে, অথবা বাংলাদেশ হিস্ট্রি সম্পর্কে হবে। আপনি দুটো আপনারা লিখতে পারেন, এটা লিখতে পারেন স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে বিগত লিটারেচার থেকে, যে স্টুডেন্ট পলিটিক্সটা কি, এটা কিভাবে কাজ করে, এটার মূল লক্ষ্য কি, হ্যাঁ, এরকম ভাবে আপনি একটা প্যারা লিখলেন। তাহলে স্টুডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট, তো বাংলাদেশ স্টুডেন্ট কি, তারা কিভাবে ভাবে, তাদের নলেজ কিরকম, তারা কি চায়, এই ব্যাপারে একটা প্যারা লিখলেন। তারপরে আপনি এখন তারপরে ভাবলেন যে আচ্ছা, এখন আমার লিখতে হবে যে প্রবলেমটা কি আসলে, এই যে যেমন স্টুডেন্ট পলিটিক্স এর প্রবলেম কি, বা এখন কারেন্ট সিচুয়েশনে কি আছে এই জিনিসটা, হ্যাঁ, সেটা আপনি লিখলেন। তারপর একটা হাইপোথিসিস দাঁড় করলেন যে হ্যাঁ, এরকম হইতে পারে, বাংলাদেশের থটস, স্টুডেন্টদের থটটা এরকম হইতে পারে এবং এটা এইভাবে কাজ করতে পারে, এরকম একটা থট দাঁড় করলেন। এবং তারপরে মনে করেন যে আপনি প্রবলেম যে আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ, এমুক কারণে হয়তো বা, রেজাল্ট, আপনি তো রেজাল্ট আগে বের পাবেন, হাতে আপনি যেটা হবেন আগে, তাহলে রেজাল্ট আপনি বুঝতে পারছেন। তখন তো আপনি ইন্ট্রোডাকশন লেখা যখন শুরু করবেন, তখন আপনি এই জিনিসটা ইনক্লুড করতে পারেন যে হ্যাঁ, আপনি এইভাবে সলিউশন করতে যাচ্ছেন, বা স্টুডেন্ট পলিটিক্স এর এই জায়গাগুলোতে আপনি যদি কাজ করেন, তাহলে হচ্ছে এই জায়গায় আপনার আহ ওভারকাম করা সহজ। এগুলো লিটারেচার এগেনস্ট, লিটারেচার নিয়ে এসে আপনার আসলে এগুলো লিখতে হবে। তারপরে শেষে আপনি স্টাডি এম লিখবেন, ঠিক আছে, শেষে আপনি স্টাডি এম লিখবেন। এবং তারপরে আসবে ম্যাটেরিয়ালস এন্ড মেথড সেকশন। ইন্ট্রোডাকশন পার্টটা কি বুঝতে পারছেন, যে এই পার্টে কি কি লিখতে হবে? ভাইয়া একটু প্রশ্ন আছে। হ্যাঁ, জি। এই যে হাইপোথিসিস সেট করার বিষয়টা, এটা আরেকবার একটু যদি বলতেন। আর এই যে মেক হোপস এর যে বিষয়টা, এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারিনি। ঠিক আছে, বলতেছি। হাইপোথিসিস হচ্ছে যে আপনি অনুমান করতেছেন যে আসলে এই জিনিসটা আহ হবে, হ্যাঁ, যে এটা তো আসলে আমরা হাইপোথিসিস বলি কাকে, যেটা আসলে বাস্তবতা, যার কোনো বাস্তবতা নাই, কিন্তু এভাবে করলে হতে পারে, এরকম একটা জিনিসকে আমরা হাইপোথিসিস বলি। আর হোপস, মেকিং হোপস কি? মেকিং হোপস হচ্ছে, মনে করেন যে আপনি বললেন যে হাইপোথিসিস কি, যে এ, এ, মনে করেন যে অমুক ছেলে এইভাবে কাজ করলে, এইভাবে করে সে এই কাজটা করতে পারবে, হ্যাঁ, সাপোজ মনে করেন। তো এখন আপনি এর এগেনস্টে হোপস তৈরি করতে হবে যে আসলে কি এটা সম্ভব কিনা, ওই ছেলেকে দ্বারা ওই কাজটা ওইভাবে কি সম্ভব কিনা। তাহলে তার জন্য আপনি হোপস তৈরি করবেন কিভাবে, যে লিখবেন যে হ্যাঁ, ওই ছেলেটার বৈশিষ্ট্য এরকম, সে ভালো, সে এই কাজগুলো করছে, সে আগে এই রকম কাজ না করলে এই ধরনের অন্য কাজ করছে, বা তার এই ধরনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, এইরকম ভাবে আপনার হচ্ছে গিয়ে হোপস তৈরি করা হয়। যেমন যখন আমরা হচ্ছে, মনে করেন যদি কেউ যদি লাইসেন্সে কাজ করে, তখন সে মনে করেন একটা ইন্ডিকেশন ড্রাগ ডিসকভার করতে চাচ্ছে, তখন সে কি করে, মনে করেন হাইপোথিসিস দাঁড় করে যে হ্যাঁ, এটা হইতে পারে এন্টিকাসা ড্রাগ হিসেবে। then কেন হইতে পারে, এর এগেইনস্টে হোপস তৈরি করা। হোপস মানে একটা আশা তৈরি করা। কিভাবে আশা তৈরি করে? হ্যাঁ, এই কম্পাউন্ডে এইভাবে কাজ করে, এই কম্পাউন্ডে এই পাথরেতে কাজ করে, এই কম্পাউন্ডটা অন্যান্য ফার্মাকোলজি অ্যাক্টিভিটি দেয়, এই কম্পাউন্ডটা সেল গ্রোথ কমায় দেয়, এই কম্পাউন্ডটা পলিফিকেশন কমায় দেয়, ঠিক আছে। তো এইসব কারণ, বিষয়টা হচ্ছে একটা জাস্টিফিকেশন দাঁড় করানো, যে এটা কেন হতে পারে। এটা হইতে পারে, জি, জাস্টিফিকেশন দাঁড় করানো, আচ্ছা, ঠিক আছে। ওকে, যেমন আমি ওকে, একটু থ্যাংক ইউ। উদাহরণ দিই, আরেকটু উদাহরণ দিই। মনে করেন রিসেন্ট আমাদের এই কয়েকদিন আগে যেটা পাবলিশ হলো, সেই আর্টিকেলটা দেখাই।
এই যে পিসাটিনল অ্যাজ এন মাল্টি টার্গেট নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট, তাহলে আমরা এটাকে ভাবতেছি যে এটা হতে পারে সামনে, এটা সামনে মাল্টি টার্গেটেড নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট হতে পারে। তো এখন এই যে আমরা যদি ইন্ট্রোডাকশনে যাই, হোপস কেউ দাঁড় করেছি আমরা, এই যে পিসাডিনল একটা কম্পাউন্ড, এটা বডিতে মানে এটা ন্যাচারাল কোথায় পাওয়া যায়, হ্যাঁ, এটা কোন কোন জায়গাতে পাইছি, হ্যাঁ, তারপরে ফার্মাকোলজিক্যাল কি কি, এই যে দেখেন অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে সেল পলিউশন কি কি কমায়, তারপরে নিউরো প্রোটেক্টিভ পটেনশিয়াল কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে নিউরো ইনফ্লামেশন কমায়, এইভাবে করে আমরা এই যে একটা হোপস দাঁড় করেছি। ঠিক আছে, এই হোপসটা দাঁড় করানো আর কি, বুঝতে পারছেন? এটা হলো মেইন ইন্ট্রোডাকশন পেরাতে আমাদের এটা লিখতে হয়। সেকেন্ডলি হচ্ছে আমাদের এই যে ম্যাটেরিয়ালস এর মেথড পার্টটা। এখন ম্যাটেরিয়ালস এর মেথড সোজা কথা, সোজা বাংলায়, যে আমাদের এই কাজটা করতে, এই টেস্টটা করতে, এই রিসার্চটা করতে যত প্রকার ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হচ্ছে, যতভাবে আমরা যা যা ইউজ করছি, যেভাবে যেভাবে ইউজ করি, সেই জিনিসগুলো ডিসক্রিপশন এখানে লেখা। তো সেক্ষেত্রে একজনের কাজ একরকম হয়, তাহলে সেই অনুযায়ী তার টাইটেল সেট হবে। যেমন যদি কেউ ডোজ এনিমেল নিয়ে কাজ করে, ডোজ নিয়ে কাজ করে বা এরকম, তাহলে সে কি কিভাবে ডোজ বানাইছে, কত ডোজ চুজ করছে, কিভাবে সিলেক্ট করছে, এনিমেল কিভাবে নিছে, কিভাবে এনিমেল সিলেক্ট করছে, ইথিক্যাল কি ফলো করছে, এরকম। আবার যদি কেউ কোশ্চেনারি দিয়ে সার্ভে করে, তাহলে কি হবে, যে হ্যাঁ, কি কি কোশ্চেনারি সেট করছে, কেন সেট করছে, এই কোশ্চেনারি গুলো ফলো আপ দিয়ে কি রেজাল্ট আনবে, হ্যাঁ, কিভাবে আনবে, বা হচ্ছে এখানে আমরা কিভাবে ডেটা কালেক্ট করছি, কি 1 to 1 গিয়ে করছি, নাকি 1 to 10 গেছি, নাকি র্যান্ডমলি নিছি, নাকি আমরা একটা এরিয়াতে সবকিছু নিয়ে ফেলছি, নাকি একটা ইউনিভার্সিটি থেকে নিয়ে ফেলছি, নাকি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিছু সংখ্যক করে ডেটা নিছি। এই যে এই বিস্তর কথাগুলো, এগুলো হচ্ছে মেথড সেকশনে আসবে। ঠিক আছে, আর রেজাল্ট সেকশন, যে মেথড আর রেজাল্ট, রেজাল্ট সেকশনে কি, সোজা বাংলায় একদম, আমাকে কোনো আলোচনা না যে হ্যাঁ এটা ভালো হয়েছে খারাপ হয়েছে, এরকম না, মানে এরকম যে রেজাল্ট যা পাইছি আমরা, রেজাল্ট যা পাইছি তা একদম বিস্তর ভাবে লেখা। যদি আমি এত পার্সেন্ট খারাপ পাইছি, এত পার্সেন্ট ভালো পাইছি, এত পার্সেন্ট মানুষ ভালো, এত পার্সেন্ট স্টুডেন্ট ভালো, এত পার্সেন্ট স্টুডেন্টের পরে গেছি, এরকম হয়েছে, ওইরকম হয়েছে, একদম যা যা পাইছি আমি, ওই কোশ্চেনারি সেট করে রেজাল্ট যে আমি যা পাইছি, সেই জিনিসটাকে উত্থাপন করা হচ্ছে রেজাল্ট সেকশনে। ঠিক আছে, এবং ডিসকাশন সেশনের মূল যে আমার হাইপোথিসিস যে আমি বললাম, সেটাকে এখানে এসে ডিসকাস করতে হবে, যে হ্যাঁ আমি যা ভাবছি তা হচ্ছে কি হবে, ঠিক আছে, তার সাথে মিলে কি হবে। হ্যাঁ, মনে করেন আপনি হাইপোথিসিস এখানে বললাম যে থটস অফ স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ স্টুডেন্টস, তাহলে আপনি একটা এখানে হাইপোথিসিস দাঁড় করলেন যে যে স্টুডেন্টরা হচ্ছে মনে করেন যে কি সায়েন্স ফেয়ার চায় বেশি, বা স্টুডেন্ট পলিটিক্স যারা করে তাদের থেকে স্টুডেন্টরা চায় যে তারা সায়েন্স ফেয়ার আয়োজন করুক, সাপোজ সায়েন্স ফেয়ার। তা আপনি রেজাল্ট পাইছেন যে হ্যাঁ এত পার্সেন্ট মানুষের, এত পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে সার্ভে করছেন, সেক্ষেত্রে আপনি এত পার্সেন্ট হচ্ছে আসছে সায়েন্স ফেয়ার করো, এবং সায়েন্স ফেয়ার গুলো এভাবে হোক, হ্যাঁ, এরকম পাইছেন। তো ডিসকাশন সেকশনে আপনার কাজ হবে কি, প্রথমে আপনি যে সায়েন্স ফেয়ার যেহেতু রেজাল্ট পাইছেন, তাহলে আপনি ডিসকাশন সায়েন্স ফেয়ারটা কি, সায়েন্স ফেয়ারটা কেন গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট পলিটিক্সে সায়েন্স ফেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি, এরকম লিখে তারপরে আপনি ডিসকাস করবেন যে হ্যাঁ আমরা যে হাইপোথিসিস করছি যে সায়েন্স ফেয়ারটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি চায়, হ্যাঁ, তো এবং আপনি যা হাইপোথিসিস করছেন তাই আমি রেজাল্টে পাইছি, এই জিনিসটাকে এখানে ডিসকাস করা, বলা। এবং এটা হবে কি, লিটারেচার নিয়ে এসে, শুধুমাত্র নিজের মন গড়া রেজাল্ট থেকে আপনি লিখবেন, রেজাল্ট যেগুলো লিখবেন সেগুলো তো লিখবেন, কিন্তু অন্য আদার্স যা লিখবেন তা সবই লিটারেচার থেকে সাইড করতে হবে। এই একটা সেন্টেন্সে ওটা আপনি নিজের মন মতো লিখতে পারবেন না। দেখেন আপনি মনে করলেন যে আমি একটা লাইন অ্যাড করে দিলাম, কেন পারবেন না, কি কোথায় কোথায় রেফারেন্স থাকে না, অ্যাবাস্ট্রাক্টে থাকে না, রেজাল্টে থাকে না, ঠিক আছে, আর কনক্লুশনে থাকে না, কিন্তু ডিসকাশন সেকশন আপনি লিখেন, ম্যাটেরিয়ালস ম্যাথড সেকশন লিখেন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন লিখেন, এগুলোতে রেফারেন্স লাগবে। তো এখন ম্যাটেরিয়ালস মেথডে আপনি বলতে পারেন যে ভাই ম্যাটেরিয়ালস মেথড আমি কি কি হচ্ছে আমি ইয়া দেবো, রেফারেন্স দেবো, এরকম অনেক সার্ভে টাইপ কাজ আছে, ওরকম অনেক কাজ আছে, আপনি কোনটাকে মডিফিকেশন করে ওইরকম ভাবে কাজ করছেন সেই জিনিসটা রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, আমরা এরকম ভাবে অনেকগুলো করি, এবং সরাসরি কোন মেথড ফলো করছি সেই জিনিসটা উল্লেখ করা লাগে। ঠিক আছে, যদি রিভিউ আর্টিকেল হয় তাহলে রিভিউরে কিভাবে ডেটা কালেক্ট করছেন, হ্যাঁ, কি কি ইনক্লুশন করছেন, কি কি এক্সক্লুশন করছেন, কোন কোন ডেটা নিছেন, সেই জিনিসগুলো আপনার উল্লেখ করা লাগে। যেমন সাপোজ এই আর্টিকেলে যদি আমি মেথড সেকশনটা আপনাদের দেখাই, দেখেন যে মেথডোলজি সেকশনটা রিভিউ আর্টিকেল যেহেতু, তাহলে আমরা লিটারেচার কিভাবে সার্চ করলাম, হ্যাঁ, লিটারেচার এভাবে কি কিভাবে সার্চ করলাম, কি কি ওয়ার্ড দিয়ে সার্চ করলাম, হ্যাঁ, কি পাইলাম, হ্যাঁ, এইগুলো জিনিসগুলো কিন্তু এভাবে আমরা কি কি ইনক্লুশন করলাম, মানে কোন কোন ডেটা নিলাম,
কোন কোন ডেটা বাদ দিলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে সুস্পষ্টভাবে লেখা লাগে, ঠিক আছে? এরকমই যদি আপনি ইনসিলিকো মানে যে ধরনের কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজে এইভাবে আপনার বিস্তার লিখতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর ডিসকাশন হলো কনক্লুশন। কনক্লুশন একদম সাদামাটা সবকিছু সুন্দরভাবে দুটো সেকশন আছে কনক্লুশনে। একটা হচ্ছে রেজাল্ট, আপনি কি মেইন পাইছেন। ও আরেকটা ব্যাপার, সেটা ডিসকাশন সেকশনে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লাস্টে আপনাদের লিমিটেশন লিখতে হবে, অর্থাৎ আপনার এই কাজের, অর্থাৎ আপনার এই কাজ আপনি এতটুকু পর্যন্ত করতে পারছেন, এই জায়গাতে প্রবলেম আছে, এবং আপনি যখন কাজ করছেন তখন এই জিনিসগুলা আপনার কাছে মনে হচ্ছে লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো উল্লেখ করবেন, যাতে পরবর্তী গবেষকরা এই লিমিটেশন গুলা তারা ওভারকাম করতে পারে। তো ডিসকাশন সেকশনে সবগুলো লিমিটেশন একটা পার্ট থাকবে। আর কনক্লুশনের দুইটা পার্ট, একটা হচ্ছে একদম ইন জেনারেল যা স্পেসিফিক আপনি রেজাল্ট পেয়েছেন তা, আর হচ্ছে ফিউচার পার্সপেক্টিভ, অর্থাৎ ফিউচারে কি কাজ করবে এটা, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ফিউচারে কি করবে সেই জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, জি একটু কি আরেকবার পসিবল এই যে মেথডস এর সেকশনটা আরেকবার একটু বলা? জি জি, আসলে কোন অংশটা বুঝতে পারেন? মেথডস এর মধ্যে পুরা ইয়েটা সাজাবো কি করে, যে প্রথমে কি প্রসেসে বা এই পুরো অ্যানালিসিস বা স্টাডিটা হবে, এটা একটু পর্যন্ত বুঝেছি। তারপরে যে ম্যাটেরিয়াল গুলো ওই জায়গাটা ঠিক বুঝিনি। একটু বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেথড সেকশন না। আচ্ছা, মেথড সেকশনের ব্যাপার হচ্ছে দুইটা ব্যাপার, সেটা হচ্ছে দুইটা না তিনটা ব্যাপার। একটা হচ্ছে আপনি যখন সার্ভে টাইপ কাজ করবেন, সার্ভে টাইপ, আর এটা হচ্ছে মনে করেন আপনি রিভিউ টাইপ, আর এটা হচ্ছে অরিজিনাল। তো এখানে সার্ভে টাইপ যখন কাজ করেন তখন আপনার কি সার্ভে মানে কি, আপনি একটা জরিপ করতেছেন, ঠিক আছে? তো সেই জরিপের ক্ষেত্রে আপনি কোশ্চেন সেট করতে হবে, যে আপনি কি কি কোশ্চেন সেট করবেন, কিভাবে ইভালুয়েট করবেন সেই কোশ্চেন, এবং কোন জায়গা থেকে ডেটা নেবেন, এরিয়া কোনটা, এবং আপনি যে করতেছেন সেক্ষেত্রে স্পেসিফিক আপনার কমিউনিটি কোনটা, এবং কয়টা করে ডেটা নিচ্ছেন সবার থেকে, এই যে বিষয়গুলো এগুলোতে সার্ভে টাইপ কাজে এগুলোকে ক্লিয়ার করে আপনার বলতে হবে, ঠিক আছে? এগুলো আপনি উল্লেখ করবেন মেথড সেকশনটাতে। রিভিউ টাইপের কাজ কি, রিভিউ রিভিউ বলছি কি আমরা প্রথম ক্লাসে যে বলছি, রিভিউ মানে হচ্ছে অনেকগুলো অরিজিনাল আর্টিকেল সমষ্টি এবং সেটাকে সামারাইজ করে নিয়ে আসেন রিভিউ আর্টিকেলে। তাহলে অনেকগুলো অরিজিনাল আর্টিকেল সার্চ করে নিয়ে আসতে হয়, তাহলে সেটা মেথড কি, যে লিটারেচার সার্চ করে তারপরে অনেকগুলো ডেটা নেয়, তাহলে ইনক্লুশন, তাহলে কিভাবে কি কি ডেটা কেন নিছে, ক্রাইটেরিয়া আছে না, যে আমি কেন নিছি ডেটা, আপনি মনে হয় ক্যান্সার রিভিউ করবেন, কিন্তু আপনার নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটি আছে, তাহলে আপনি এখানে দিবেন দিবেন না। তাহলে ইনক্লুশন করবেন কোনটা, অ্যান্টি ক্যান্সার, বাদ দিচ্ছেন কোনটা, নিউরোলজিক্যাল, তাহলে এই যে বাদ দিচ্ছেন সেটা হবে এক্সক্লুশন, যেটা নিছেন সেটা হচ্ছে ইনক্লুশন। তাহলে এই যে এই জিনিসগুলো আপনার হচ্ছে রিভিউ আর্টিকেলে লিখতে হবে। আর অরিজিনাল টাইপ যদি আপনি ল্যাবে কাজ করেন তাহলে কি হবে, আপনার 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 সুন্দর করে কোন ডোজ ইউজ করছেন, কেন ইউজ করছেন, ডোজ কিভাবে সিলেক্ট করছেন, কিভাবে ডোজটা বানানো হয়েছে, কিভাবে ইনজেক্ট করা হয়েছে, কিভাবে খাওয়ানো হয়েছে, হ্যাঁ, কোন মেথডটা আপনি ফলো করছেন, কোন মেথড বলতে যেমন বিভিন্ন ডিজিজের বিভিন্ন মেথড ফলো করা হয়, ঠিক আছে? আর্থারাইটিস এর একটা মেথড আছে, সিডিটিভ টেস্টের মেথড একটা আছে, এই ধরনের এই মেথড গুলা মডেল গুলা এগুলাকে আপনার উল্লেখ করতে হবে যে আপনি কোন কোন মডেলে বা মেথডে করছেন। এটা হচ্ছে মেথডের ব্যাপার, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে, আমি তো একটা ওভারঅল একটা ব্রিফ দিলাম যে আসলে কোন সেকশনে কি লেখা লাগে বা কি লেখা লাগবে। এখন কথা হচ্ছে কিভাবে লিখবেন, হ্যাঁ কিভাবে লিখবেন। এখন এখন মনে করেন আপনাকে আমি এই টপিক দিয়ে দেখালাম, তাহলে অন্য সবাই বলবেন যে ভাই আমাকে ওই টপিকে লিখে দেন। এখন বিষয় টপিকটা আমি বললাম যে কি কি লিখতে হবে। এখন লেখাটা আসবে কখন, যখন আপনার কাজটা ওকে হয়েছে।
আমরা প্রথমেই আর্টিকেল লেখা শুরু করি না, প্রথমে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাই এবং হচ্ছে আমরা কাজ করে ফেলি আগে। যদি অরিজিনাল আর্টিকেল হয় তাহলে হচ্ছে আমরা ল্যাবে কাজ করে ফেলি, যদি রিভিউ আর্টিকেল হয় তাহলে ডেটা কালেকশন করি, তারপরে এটা করে কোশ্চেনারি সেট করে ডেটা কালেক্ট করি। সবই কিন্তু আগে ওইটা হওয়ার পরে দেন হচ্ছে আমার বাকি লেখালেখি কাজ শুরু। তাহলে সেখানে আমি বলছি যে অ্যাবাস্ট্রাক্ট সেকশনটা সবার পরে হবে, ম্যাথ ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট এইসব সেকশন গুলো আমাদের আগে লিখতে হবে, ডিসকাশন সেকশন, কমপ্লিট এগুলো আগে লিখতে হবে, সবার শেষে অ্যাবাস্ট্রাক্ট সেকশন। ঠিক আছে? তো তখন আমরা এখন কি কিভাবে লিখবো ইন্ট্রোডাকশন সেকশন? আমরা অবশ্যই যেই যেই এখানে যখন আমরা যেই টপিকে কাজ করবো সেই টপিকে একটা আউটলাইন্স থাকে, তো সেই আউটলাইন্সটা দেখে দেখে আমরা হচ্ছে গুগল স্কলার, পাবমেড, হ্যাঁ, যে ধরনের আমাদের সাইট গুলো আছে সেখান থেকে ডেটাবেস আছে সেইখান থেকে আমরা আর্টিকেলের থেকে ইনফরমেশন নিব। হ্যাঁ, মনে করেন যে আমি স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে একটা লাইন লিখতে চাচ্ছি, সাপোজ আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডে আমার স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে লিখতে হবে, তাহলে আমি কি করব? আমি হচ্ছে যাবো হচ্ছে এখানে গুগল স্কলার, হ্যাঁ, গুগল স্কলার গেলাম। যখন গুগল স্কলার যাবো, হ্যাঁ, আমি কি যাচ্ছি? ডেফিনিশন যাচ্ছি, আচ্ছা ডেফিনিশন, তাহলে ডেফিনিশন, ডেফিনিশন, ঠিক আছে, সার্চ করবো। এখন দেখেন এখানে ইনক্লুড সাইটেশন আছে না, এখানে দুটো ব্যাপার আছে, ইনক্লুড প্যাটার্নস, ইনক্লুড সাইটেশন। তো ইনক্লুড সাইটেশন বলতে যখন টিক থাকবে তখন হচ্ছে কি, তখন টিক থাকলে যেগুলোতে সাইটেশন হয়েছে সেই আর্টিকেল গুলো আসবে। যখন আমরা এটা দিব, এই টিকটা উঠে দেবো, তখন সব আর্টিকেলে আসবে যেগুলো সাইট হয়েছে বা অথবা সাইটেশন নেই। এর কারণ কি, অনেকগুলো আছে মাত্র আজকে 25 সাল, কয়দিন আগে, মনে করেন 10 তারিখে, এই মাসের 10 তারিখে মনে করেন একটা আর্টিকেল পাবলিশ হলো, সেটা তো এখন সাইট হইতে পারে না, কারণ হচ্ছে কি, সেটার থেকে ইনফরমেশন নিয়ে পাবলিশ করে তো এটা সাইট হইতে হবে, তাহলে সেটা তো একটা ইনফরমেশন হতে পারে, তো এই জন্য আমরা ইনক্লুড সাজেশনের অংশটা বাদ দিয়ে দেবো। তো এখানে দেখেন দি দি নিউ স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে অনেক কিছু, অনেক জায়গায় অনেক কিছু আছে যেগুলো হাইলাইট আছে, যেমন আমি যেগুলা এই যে যেমন আপনাকে সার্চ করলাম, ডেফিনিশন লিখে সার্চ করলাম স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স যে জায়গায় জায়গায় আছে সেই কিন্তু হাইলাইট হইলো। এখন আপনার কাজ হচ্ছে কি, আপনি এখানে আর্টিকেল পড়বেন, স্টুডেন্ট পলিটিক্স ডেফিনিশন কোথায় আছে বা আপনি যেটা চাচ্ছেন সেটা কোন জায়গায় আছে, পড়ে পড়ে সেক্ষেত্রে লিখবেন। এখন কথা হচ্ছে, আপনি কি হুবহু নিতে পারবেন? না, হুবহু নিতে পারবেন না। হুবহু নিলে আপনার হুবহু 3 ওয়ার্ড পর পর হইলে, একই হইলে সেটা হচ্ছে প্লাগারিজম ধরা হবে। ঠিক আছে? তো এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কোন জায়গাতে কোন আর্টিকেল গুলো থেকে এটা নিবেন। দেখেন, আপনার সবসময় রিসেন্ট চেষ্টা করবেন, রিসেন্ট 5 বছর, অর্থাৎ এখন 25 সাল, তাহলে লেটেস্ট 5 বছর কোনটা? 20 সাল পর্যন্ত, অর্থাৎ 20 সাল থেকে 25 সালের মধ্যে যে আর্টিকেল গুলো পাবলিশ হয়েছে সেই আর্টিকেল গুলো থেকে ডেটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেগুলো হচ্ছে আপডেটেড। ঠিক আছে? সেগুলো নেবেন, অন্যান্য আগের গুলো নিবেন না। হুম? আপনি তাহলে এখন স্পেসিফিক ইয়ার চাচ্ছেন, তাহলে সেখানে এখানে দিবেন এন্ড, এন্ড কত সাল? 2023 মনে করেন, সার্চ করবেন, এই দেখেন তাহলে রিসেন্ট চলে আসলো 24, হ্যাঁ, 23, দেখছেন চলে আসছে। আপনি এখান থেকে আর্টিকেলে যাবেন, গিয়ে গিয়ে পড়ে পড়ে আপনার নিতে হবে, হ্যাঁ, এখান থেকে পড়ে পড়ে নিতে হবে। যদি এই আর্টিকেল ফুল অ্যাক্সেস না থাকে, 22 সাল, তাহলে ফুল অ্যাক্সেস থাকার কথা, তো কিভাবে করবেন? এই দইটা নিবেন, এটা দই দই নিয়ে আপনি সাই আপ থেকে ডাউনলোড করে দেন আপনার যেই ওয়ার্ড যেই লাইনটা লাগবে সেই লাইনটা নিবেন, সেটাকে নিজের মতো করে প্যারাফ্রেজ করবেন। এর অনেক যেমন বাই কুইলবোর্ড আছে, গ্রামারলি আছে, অনেক কিছু আছে, আপনি কি সেটা ইউজ করবো কিনা? আমি বলবো যারা প্রাইমারি প্রথম আর্টিকেল লেখা শুরু করছেন তারা এই কাজটা করবে না, তারা নিজেরা চাবেন যে নিজেরা ম্যানুয়ালি এই কাজটা করার। ম্যানুয়ালি হচ্ছে করলে কি হবে, আপনার লেখা হাতের দক্ষতা বাড়বে, আপনি ভালো করে লিখতে পারবেন, সামনে ভালো কিছু করতে পারবেন। এখন যারা হচ্ছে কি করবে, যে উম, লেখাটাকে ওভাবে নিয়ে সেটাকে কপি করে কুইল বোর্ডে দিল, দিয়ে হচ্ছে প্যারাফ্রেজ করো, সেক্ষেত্রে অনেক সময় মিনিং চেঞ্জ হয়ে যায় অনেক। ঠিক আছে? আপনার লক্ষ্য হচ্ছে পর পর, অর্থাৎ মনে করেন যে আপনি এই লাইনটা নিবেন, ঠিক আছে, এই লাইনটার পর পর যে ওভারকামিং দি স্টুডেন্ট, এই তিনটা ওয়ার্ড যদি একসাথে পর পর হয় তাহলে কিন্তু প্লাগরিজম ধরা হবে। তাহলে আপনি সেটা যদি চাবেন যে এই 3টা ওয়ার্ডকে আমি কিভাবে আগে পিছিয়ে নিয়ে এসে একটা নতুন লাইন লিখতে পারি, এভাবে করে আপনার প্লাগরিজম রিমুভ করতে হবে। তো ইন্ট্রোডাকশন সেকশন গুলা, মেথড ইয়া ডিসকাশন সেকশন গুলা, এই সেকশন গুলো আপনি এখান থেকে ইনফরমেশন নিয়ে লিখতে হবে। ঠিক আছে? তো এখন উম আর রিলাক্সেশনটা কি, রিলাক্সেশন যে আপনার তুলনা করে লেখা। ঠিক আছে? লিখলেন যে হ্যাঁ এত পার্সেন্টেজ এই জায়গায় আইছে, অন্যটা এত পার্সেন্টেজ আইছে। ঠিক আছে? যেমন আমার ছোটবেলায় গ্রাফ লিখতাম না, এখন তো অনেক সময় অনেকে ইংরেজিতে বলে গ্রাফ আছে, গ্রাফ আছে না, গ্রাফকে অ্যানালাইসিস করে। যেমন আমি যদি বলি, মনে করেন যে টেবিল বা গ্রাফ, হ্যাঁ,
মনে করেন এইটা একটা, হ্যাঁ, যে মনে করেন যে এইটা একটা টেবিল, হ্যাঁ, এটাকে রেজাল্ট লিখতে হবে। কিভাবে লিখতে হবে যে এটা কতটুকু দিছে, হ্যাঁ, ভালো দিছে না খারাপ দিছে, এটা সাপেক্ষে কিরকম দিছে, হ্যাঁ, এইটা সাপেক্ষে কিরকম দিছে, এটা সাপেক্ষে কিরকম দিছে, এটা সাপেক্ষে কিরকম দিছে, বা এটা এগুলো সব সাপেক্ষে কিরকম দিছে, এই জিনিসটা লেখা হচ্ছে রেজাল্ট সেকশন। ঠিক আছে, আহামরি কোনো কিছুই না, এই জিনিসটাই সুন্দর করে লেখাটা হচ্ছে রেজাল্ট সেকশন। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনাদের আস্তে আস্তে আরো ডিপলি যখন কাজ প্রজেক্ট করবেন তখন আরো বেশি ভালোভাবে শিখবেন, বাট ওভারঅল বেসিক বিষয়গুলো হচ্ছে এইটাই। ঠিক আছে, যে কোন সেকশনে কিভাবে কি লিখতে হবে, কোন জিনিসগুলো লেখা উচিত। বুঝতে পারছেন কি সকলে? ভাইয়া একটা প্রশ্ন একটু। হ্যাঁ, 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 আচ্ছা, রেজাল্ট সেকশনে আমরা যখন এরকম আমাদের ফাইন্ডিংস গুলো আসলো সেগুলোকে ভিজুয়াল প্রেজেন্টেশন, গ্রাফ বা টেবিল যেভাবে আমরা করি, এবং হ্যাঁ, সেটা করার পরে ডিফারেন্ট যে এলিমেন্ট গুলো আছে, যে ওই রিলেটেড এলিমেন্ট গুলো আমরা একটু ডিসক্রিপশন দিব নিচে রেজাল্টস এর, যে আমাদের ফাইন্ডিং গুলো কিভাবে কি হলো, কিভাবে আমরা পেয়েছি, আচ্ছা, তাই না? আচ্ছা, আমি একটু বলি যেহেতু বলছেন, আমাদের জিনিস থাকে একটা হচ্ছে টেবিল লিজেন্ড, এটা হচ্ছে ফিগার লিজেন্ড। ঠিক আছে, টেবিল লিজেন্ড বলে টেবিলের নিচে যে জিনিসটা থাকে, অর্থাৎ দেখেন ইন্ডোটেইন। ঠিক আছে, ইন্ডোটেইন, এখন মনে করেন ইন্ডোটেইন যে এখানে মনে করেন রেজাল্ট সেকশনে যা আছে, ঠিক আছে, ইন্ডোটেইন কোনটা কি, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে আমরা যে এনালাইসিস করলাম, দেখেন এখানে কিন্তু এ বি অনেকগুলো অ্যানালাইসিস আছে, তো এখন আপনি কোন ভাবে অ্যানালাইসিস করছেন, আপনার প্লাস মাইনাসের পরামর্শটা কি আপনার স্ট্যান্ডার্ড ইরর অফ দ্য মিন নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলো কিন্তু আপনার উল্লেখ করা লাগবে। তো এইভাবে হচ্ছে আপনার এই প্রত্যেকটা টেবিলের নিচেও লিখতে হবে, ফিগারের নিচেও কিন্তু লিখতে হয়। ঠিক আছে, আমাদের যে এই তো দেখি তো, এই দেখেন ফিগারটা, এই যে ফিগারের নিচে একটা বড় ডিসক্রিপশন আছে, এই যে এখান থেকে শুরু করে, তার মানে এখানে যে ডিসক্রিপশন দিচ্ছে যে এই ফিগারটা আসলে কিভাবে কাজ করছে, কিভাবে এটার মধ্যে কাজ হয়েছে, সেই জিনিসটা ডিসক্রিপশন দেওয়া। তো টেবিল এবং এই যে দেখেন এই ফিগার গুলোর ডিসক্রিপশন এখানে দেওয়া, এটা হচ্ছে প্রত্যেক জায়গায় থাকবে, এটা হচ্ছে কমন, থাকতে হবে। টেবিল এবং ফিগারের লিজেন্ড, এটাকে বলে লিজেন্ড। ঠিক আছে, যেমন মনে করেন এখানে LD50 হচ্ছে, LD50 কি লিথাল ডোজ 50। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, এখানে মনে করেন যে টিপিএস আছে, হ্যাঁ, টিপিএস এ জিআই এগুলো দ্বারা কি বোঝায় অনেকে হয়তো বা জানে না বা বোঝে না। রিডারদের জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সায়েন্টিফিক কমিউনিটিতে আমাদের এমন এমন ভাবে লিখতে হবে আর্টিকেল যেন রিডাররা সহজেই বুঝতে পারে। অর্থাৎ আপনি একটা আর্টিকেল, খুব ভালো আর্টিকেল লিখছেন, এমন ভাবে জটিল করে লিখছেন যাতে রিডার আর বুঝতে না পারে, রিডাররা পড়তে না পারে, তাহলে আসলে তো হইলো না। আপনি এমন ভাবে এত সহজ করে লিখবেন যাতে রিডাররা, যে কোনো রিডাররা পড়ে বুঝতে পারে। ঠিক আছে। ভাইয়া আরেকটা প্রশ্ন, সেটা হলো যে যেগুলা হলো আমি তো যেহেতু যদি সোশ্যাল সায়েন্সে কোনো রিসার্চ করতে চাই যে কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে, তখন তাহলে মানে ফ্যাক্ট ফিগার তো অনেক সময় আসে না বা ওভাবে হবে না, তো সেক্ষেত্রে তখন রেজাল্টটা কিভাবে দেখাতে হবে? সার্ভে করেছি বা কোয়ালিটেটিভ, জি জি জি। আপনি যদি সেখানে যদি টেবিল, আপনার টেবিল না হয়, ফিগার না হয়, তো সমস্যা নেই। তো আপনার যেই ফাইন্ডিংস, মনে করেন যে আপনি বলছেন যে হ্যাঁ, এই মানসিক সমস্যার কারণে বা তার এই বিহেভিয়ারের কারণে এতজন স্টুডেন্ট পলিটিক্স করতে চায় না, কিন্তু সেটাই আপনি অ্যানালাইসিস করবেন, সেটাই আপনি বলবেন। ঠিক আছে, তার এই মানে এই ব্যবহারের কারণে বা এই কথার কারণে এগুলা হচ্ছে আপনার, আপনি উল্লেখ করতে হবে, রেজাল্টে লিখতে হবে, এবার আপনি যা পাইছেন আর কি। ঠিক আছে, তো আপনি এনালাইসিস আসছে এরকম যে পলিটিক্যাল নেতাদের মিথ্যা কথার কারণে হচ্ছে আপনার স্টুডেন্টরা পলিটিক্স করতে চাচ্ছে না। তো এটাই আপনার মেইন ফাইন্ডিং, যে আপনি শো করবেন যে স্টুডেন্টসরা আসলে, পলিটিক্যাল নেতারা আসলে মিথ্যা কথার কারণে তারা স্টুডেন্ট পলিটিক্স ইন্টারেস্টেড না, এবং তাদের ধারণা যতদিন না পর্যন্ত তারা এই মিথ্যা কথা ছাড়তে পারবে তখন পর্যন্ত তারা স্টুডেন্ট পলিটিক্স করা ঠিক হবে না। এই ধরনের আসবে ব্যাপারগুলো। ঠিক আছে, আর রেফারেন্সের মেনলি কি, রেফারেন্স হচ্ছে আপনার আর সফটওয়্যার দিয়ে করতে পারেন, অথবা হ্যান্ড মানে হাত দিয়ে, মানে আপনি ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি কিরকম, ম্যানুয়ালি করলে আপনি এপিএ ফরম্যাটে সবসময় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এপিএ ফরম্যাটে হলে ফ্রি ফরম্যাটে অনেক, এখন জার্নাল গুলো আগে, জার্নাল গুলোর প্রত্যেকটা জার্নালের কিন্তু রেফারেন্স ফরম্যাট ভিন্ন। ঠিক আছে, এখনো ভিন্ন। ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিভাবে কাজ করি আমি একটু বলি। আমরা এপিএ ফরম্যাটই রাখি, অর্থাৎ ফ্রি ফরম্যাটে আর্টিকেল গুলো সাবমিট করি জার্নালে, যখন জার্নাল রিভিশন পাঠায় আমাদেরকে, পাঠানোর পরে আমরা হচ্ছে এন্ড নোট করি, এন্ড নোট করে তারপরে ওই জার্নালের যেরকম ফরম্যাট ওই ফরম্যাটে দিয়ে দিই। ঠিক আছে, অথবা যদি দেখি যে এন্ড নোটে ওই ফরম্যাটটা নাই, তাহলে আমরা ম্যানুয়ালি আর ওইভাবে জার্নালের ফরম্যাট অনুযায়ী করি।
ঠিক আছে? দেখা যাচ্ছে অনেকের ভলিউম নাম্বার আগে থাকে, অনেকের পেজ নাম্বার আগে থাকে, অনেকের ভলিউম নাম্বার পেজ নাম্বার থাকে না। হ্যাঁ, অনেকের হচ্ছে দুজন অথরের পরে ইটিওল দিয়ে বাকি টাইটেল দিয়ে দেয়, জার্নাল নেম দিয়ে দেয়, অনেকে আছে কি যে না সভাপতিত্বে থাকে। তো ইন জেনারেল এপিএ ফরম্যাটটা আপনারা রাখার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? এপিএ ফরম্যাটটা সব জায়গায় গৃহীত, এপিএ ফরম্যাটটা রাখতে পারেন, ঠিক আছে? হুম। তারপরে আর কারো প্রশ্ন? আর কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি আর কোনো প্রশ্ন নাই? বা রিসার্চ টাইপসটা একটু বুঝিয়ে দিবেন কোন